বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণে আমরণ অনশনে ৩৫ শিক্ষার্থী। ঢাকা কুয়াকাটা মহাসড়ক অবরোধ। মাগুরায় আলোচিত শিশু আসিয়ার ধর্ষণ মামলার রায় ১৭ মে। বিচার শুরুর মাত্র ২৫ দিনের মাথায় হতে যাচ্ছে রায়। এবং কাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন উৎসবে মেতেছে ক্যাম্পাস। প্রধান বক্তা ডক্টর মোহাম্মদ ইউনুস। আসলে অনেক খুশি ক্যাম্পাসে আসতে পারে, অনেকদিন পরে আগের মানুষজনকে দেখতে পেরেছি। আরও বেশি আনন্দের এই জন্যই কারণ হচ্ছে একজন নোবেল লরেটের হাত ধরে কিন্তু আমরা এবার সমাবর্তনে আমাদের আনুষ্ঠানিক স্বীকৃতিটা পাব। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সুচিতা শর্মিনের অপসারণের দাবিতে আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা। এছাড়া বরিশাল কুয়াকাটা মহাসড়কে অবরোধ করে রেখেছেন তারা। যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো ধরনের আশ্বাস পাননি শিক্ষার্থীরা। অমিত হাসানের প্রতিবেদন। উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের টানা কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে আন্দোলনে যুক্ত শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরাও। প্রশাসনিক ভবন শাটডাউন, উপাচার্যের বাসভবনে তালা এবং ক্লাস বর্জন করে টানা ১০ দিন কর্মসূচি নিয়ে সোচ্চার শিক্ষার্থীরা। তবুও দাবি পূরণে কোনো আশ্বাস না পাওয়ায় কঠোর কর্মসূচি দিচ্ছেন তারা। সবশেষ সোমবার রাত ১১টা থেকে আমরণ অনশন শুরু করেন বিশ্ববিদ্যালয়ের ৩৫ শিক্ষার্থী। দাবি আদায় না হলে হুঁশিয়ারি দেওয়া হয় দক্ষিণাঞ্চল ব্লকেট কর্মসূচির। আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত সরকার পক্ষ বা ভার্সিটি প্রশাসন থেকে আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি। আমাদের কর্মসূচি চলছে এবং টিল আওয়ার লাস্ট ব্লাড ড্রপস আমাদের আমরণ অনশন কর্মসূচি চলতে থাকবে। ভিসিকে অপসারণ করা হবে, নয়তো আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। শিক্ষার্থীদের অনশন কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়েছে শিক্ষক প্রতিনিধিরাও। এ সময় বিষয়টি বিভাগীয় কমিশনার ও শিক্ষা উপদেষ্টাকে অবহিত করার কথাও জানান তারা। তারা এই বিষয়ে কনসার্ন, কিন্তু এই কনসার্ন হওয়ার যে ফলাফল তার কিছুই আমরা দেখতে পাচ্ছি না। কোনো প্রকারের ছলনা, কোনো প্রকারের আপনার হচ্ছে কি বলে ওটাকে ষড়যন্ত্র আমাদেরকে সত্য এবং ন্যায়ের পথ থেকে সরাতে পারবে না। টানা আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়টিতে অচল অবস্থা বিরাজ করছে। ক্লাসের পাশাপাশি বন্ধ রয়েছে প্রশাসনিক কার্যক্রম। একাডেমিক বিপর্যয় ঠেকাতে চালু রয়েছে পরীক্ষা নেয়ার সুযোগ। মূলত অবকাঠামো উন্নয়ন ও রেজিস্ট্রার অপসারণের দাবিসহ শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনের দেয়া মামলা প্রত্যাহার এবং ফ্যাসিস্টদের পুনর্বাসনের বিরোধিতা করে শান্তিপূর্ণ আন্দোলনে নামে সাধারণ শিক্ষার্থীরা। তবে দাবির বিষয়ে পদক্ষেপ না নেয়ায় অবশেষে উপাচার্যের অপসারণের এক দফা দাবিতেই গড়ায় আন্দোলনের কর্মসূচি। অমিত হাসান, এখন বরিশাল। বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধের বিষয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন অমিত হাসান। অমিত, ব্লকেট কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন জানাবেন, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের সঙ্গে এখন পর্যন্ত কোনো যোগাযোগ করা হয়েছে কিনা? মুক্তি, একটু জানিয়ে রাখি, বরিশাল ঢাকা কুয়াকাটা মহাসড়ক যেটি রয়েছে সেটি কিন্তু তারা ব্লকেট করেছে কিছুক্ষণ আগে বিকেল ৫টার সময়, এবং তারা গতকালকেই কিন্তু একটি ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছিল। সেই আলটিমেটাম অনুযায়ী তারা কিন্তু আজকে বিকেল ৫টার সময় রোড ব্লক করে এবং ব্লকেট কর্মসূচি পালন করে। এবং অন্যদিকে আরেকটু জানিয়ে রাখি যে গতকাল রাত থেকেই কিন্তু তারা যে আমরণ অনশনের কর্মসূচি সেটিও কিন্তু তারা চলমান রেখেছে। তার পাশাপাশি এই ব্লকেট কর্মসূচিও কিন্তু তারা ইতিমধ্যে চালু করেছে। এতে কিন্তু বরিশাল ঢাকা কুয়াকাটা মহাসড়কের যে দুপাশের রাস্তা রয়েছে সেই দুপাশের রাস্তা থেকে সকল ধরনের যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে, এবং যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু পায়ে হেঁটে এই জায়গাটুকু পাড়ি দিচ্ছেন। এবং আপনারা দেখছেন যে এই মুহূর্তে কিন্তু যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা রোড ব্লকেট করেই কিন্তু তাদের যে কর্মসূচি সেটি চালিয়ে যাচ্ছেন। তারা বলছেন যে প্রায় ২০ ঘন্টা আমরণ অনশন যেটি রয়েছে কর্মসূচি সেটি পার হয়ে গেলেও সরকার, শিক্ষা উপদেষ্টা কিংবা শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো ধরনের তাদের সাথে যোগাযোগ কিন্তু এখন পর্যন্ত করা হয় না, যার কারণে তারা কিন্তু তাদের যে কর্মসূচি সেটি চালিয়ে যাচ্ছেন। এবং তারা বলছেন যে যেহেতু এখন পর্যন্ত তাদের সাথে কোনো সমঝোতা কিংবা তাদের সাথে কোনো আলোচনা করা হয়নি এই
অপসারণের বিষয়ে, সুতরাং কোনো ধরনের কথা হবে না। তাদের যে এক দফা দাবি রয়েছে সেই এক দফা দাবিতেই অনড় থাকবে যারা শিক্ষার্থী রয়েছেন তারা। এর পাশাপাশি বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে গ্রাউন্ড ফ্লোর রয়েছে সেখানে কিন্তু শিক্ষার্থীরা আমরণ অনশনের যে কর্মসূচি সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে এবং সেখানে বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু গরমের কারণে বিশেষ করে প্রেশার কমে গিয়ে তারা কিন্তু অসুস্থ হয়ে পড়েছে। তাদের স্যালাইন দিয়ে প্রাথমিক যে চিকিৎসা সেটি কিন্তু চলমান রয়েছে এবং পাশাপাশি অন্যান্য যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু ব্লকেট কর্মসূচি যেটি রয়েছে সেখানে অংশগ্রহণ করছেন এবং সব মিলিয়ে বলা যায় যে তাদের সাথে শিক্ষক যারা রয়েছেন এবং কর্মকর্তা কর্মচারী এক অংশ তাদের সাথে কিন্তু একাত্মতা প্রকাশ করেছেন এবং তারাও বলছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে যে ভিসি বরিশাল বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি রয়েছেন তাকে অপসারণ করে নতুন ভিসি নিয়োগ দেওয়া হোক। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মুক্তি। অমিত হাসান যুক্ত ছিলেন বরিশাল থেকে। মাগুরার শিশু আসিয়া ধর্ষণের ঘটনা যেন পুরো দেশকে থমকে দিয়েছিল। দোষীদের দ্রুত শাস্তির জন্য জেগে উঠেছিল দেশবাসী। সেই শিশুকন্যা আসিয়াকে হত্যা ও ধর্ষণ মামলার রায়ের জন্য 17 মে দিন ধার্য করেছে আদালত। বেলা 11টার দিকে যুক্তিতর্ক উপস্থাপন শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালত রায়ের দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম মুকুল জানান, গতকাল মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন করা হয়, তবে সেদিন পরিপূর্ণ উপস্থাপন না হওয়ায় আজ ফের যুক্তিতর্ক তুলে ধরেন রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীরা। এর আগে গেল 13 এপ্রিল আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা। এরপর 23 এপ্রিল চার্জ গঠনের মধ্য দিয়ে মামলাটির বিচার কাজ শুরু হয়। সেই হিসেবে বিচার শুরুর মাত্র 25 দিন পর রায় ঘোষণা হতে যাচ্ছে। গেল 6 মার্চ বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আসিয়া। পরে 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চট্টগ্রামের জলাবদ্ধতার জন্য আগের মেয়র ও সিডিএ চেয়ারম্যানরা দায়ী বলে অভিযোগ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। সকালে চট্টগ্রামের বাকলিয়ায় বীরজাখাল খনন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন শেষে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, খাল দখল করে হাজার হাজার স্থাপনা তৈরি করা হলেও এর আগে ব্যবস্থা নেয়নি সিটি কর্পোরেশন। আগে যারা নগরপিতা ছিলেন, আগের যারা সিডিএর চেয়ারম্যান ছিলেন, তারা এই জলবদ্ধতা সৃষ্টির জন্য মূলত দায়ী। আমি আগে যখন এসেছিলাম প্রথম দেখছিলাম যে খালের উপরে সব বাড়ি ছিল এবং এমনকি সিডিএরও বাড়ি ছিল। তো এগুলো সব আমরা ভেঙে এগুলো এখন খাল পরিষ্কার করা হয়েছে। মার্কেট ছিল। পড়াশোনার মান উন্নয়নে শিক্ষা ঘণ্টা বাড়িয়ে বছরের ছুটি কমানোর চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। দুপুরে নাটোরের বড়াই গ্রামে এক মতবিনিময় সভায় কথা বলেন তিনি। এর সঙ্গে শিক্ষকদের যে সময়টা সেটা বাড়ানোর একটা বিষয় হচ্ছে যে শিক্ষকদের সংখ্যা যেন অপ্রতুল না হয়। শিক্ষণ ঘন্টা বাড়ানো যায় কিনা, আমরা ছুটিগুলোকে কমিয়ে দিয়ে কিছু, কারণ আমাদের ছুটির দিন অনেক বেশি, ফলে ক্লাস হয় খুব অল্প দিন বৎসরের মধ্যে। এটাকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করব। ভারতের গুজরাট থেকে তুলে এনে সুন্দরবনের নদীপথে ফেলে যাওয়া 78 জনের মধ্যে 75 জন বাংলাদেশিকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। জন্মসূত্রে ভারতীয় বলে দাবি করা বাকি 3 জনকে পাঠানো হয়েছে কারাগারে। বেলা 11টায় সাতক্ষীরার শ্যামনগর থানায় বাংলাদেশ কোস্টগার্ডের সংবাদ সম্মেলনে এমন তথ্য নিশ্চিত করা হয়। কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা জানান, সুন্দরবনের মান্দারবাড়িয়া সীমান্ত এলাকা থেকে এসব ব্যক্তিদের উদ্ধার করা হয়। তারা বিভিন্ন সময় ভারতে গিয়ে গুজরাটের বিভিন্ন শহর ও বস্তিতে বসবাস করতেন। তাদের বসবাসের স্থান গুড়িয়ে দেওয়ার পর চোখ বেঁধে নির্যাতন করে বিমান ও জাহাজে করে বাংলাদেশ সীমান্তে ফেলে যাওয়া হয়। উদ্ধারকৃত 75 জনের মধ্যে 67 জনের বাড়ি নড়াইলে, বাকিরা বিভিন্ন জেলার বাসিন্দা। সংবাদ সম্মেলন শেষে তাদের পুলিশ ও কোস্টগার্ডের সহায়তায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। জাহাজ এবং বোট অতি দ্রুত ঘটনা। রংপুরের কাউনিয়ায় বাসের চাপায় শিশুসহ একই পরিবারের 3 জন নিহত হয়েছে। সকালে উপজেলার মহেশা গ্রামের জুম্মার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 9:30টার দিকে কাউনিয়া উপজেলার আশরাফুল তার স্ত্রী, সন্তান ও ভাতিজিকে নিয়ে মোটরসাইকেলে করে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসে একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় রুবিনা বেগম, তার 2 বছরের শিশু সন্তান রহমত আলী ও এসএসসি পরীক্ষার্থী ভাতিজি স্নেহা, আর আহত হয় আশরাফুল। মর্মান্তিক এই মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
কক্সবাজারে অস্ত্র ও গুলি সহ স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোর রাতে পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের আলেকদিয়া কাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বাড়ির গোয়াল ঘরে থেকে একটি বন্দুক সহ 2টি গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার মনিরুদ্দিন মনু ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বলে জানিয়েছে পুলিশ। চলমান তাপপ্রবাহে বিপাকে চাঁদপুরের পোলট্রি খামারিরা। প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে প্রতিদিন মারা যাচ্ছে শত শত মুরগি, কমছে ডিমের উৎপাদনও। এমন অবস্থায় ভয়ে মুরগি বিক্রি করে দিচ্ছেন খামারিরা। প্রাণী সম্পদ বিভাগ বলছে হিট স্ট্রোক থেকে রক্ষায় খামারের তাপমাত্রা সহনশীল রাখতে হবে। তালহা জুবাইরের প্রতিবেদন। চলমান তাপদাহের প্রভাব পড়েছে চাঁদপুরের পোলট্রি শিল্পে। অতিরিক্ত গরমে হিট স্ট্রোকে ছোট বড় প্রতিটি খামারে প্রতিদিন অন্তত অর্ধশত মুরগি মারা যাচ্ছে। পাশাপাশি ডিম উৎপাদনের পরিমাণ কমেছে 30% পর্যন্ত। এতে খামারিদের ঘাড়ে পড়ছে উৎপাদন খরচের বাড়তি চাপ। তুলনামূলক বিক্রি দর কম বলে লোকসানের মুখে পড়ছেন তারা। হিট স্ট্রোকের ভয়ে কম দরেই বিক্রি করে দিচ্ছেন ব্রয়লার ও লেয়ার মুরগি। অতিরিক্ত গরম লোডশেডিংয়ের কারণে খামারের তাপ বাইরে বেড়ে যায়। বাইরে যাওয়ার কারণে মুরগি স্ট্রোক করে মারা যায়। একদিক দিয়ে স্ট্রোক করে মারা যাইতেছে, অন্যদিকে বিষয়টা হইলো ভাই মুরগির দাম কম। দেখা যায় 2-3 ঘন্টা দেখা লোডশেডিংয়ে পড়ে থাকে। এদিক দিয়ে আপনার মুরগিগুলো, অনেক মুরগি আমাদের রেগুলার মারা যেতেছে। 3000-এর মধ্যে পার ডে মনে করেন 50 থেকে 60 পিস মুরগিগুলো মারা যায় লোডশেডিংয়ের কারণে। যেখানে গরম কারণ মনে করেন যে দরকার সারাদিন, সেখানে কারণ থাকে না দিনে 2 ঘন্টা। হিট স্ট্রোক থেকে বাঁচাতে মুরগির খামার ঠান্ডা রাখার পরামর্শ প্রাণী সম্পদ বিভাগের। পাশাপাশি লোডশেডিং কমানোর আহ্বান জানান তিনি। আমরা অনেক সময় বলি যে দুপুরে খাওয়াটা কম দেওয়ার জন্য। দুপুরে খাওয়াটা থাকে অফ টাইম থাকবে, ওখানে তাকে স্যালাইন এবং স্যালাইন জাতীয় পানীয় থাকবে। সে সারাদিন ওই পানিটা খাবে। এতে তার যে স্ট্রেস সে সহ্য করতে পারবে, দখলটা সে সহ্য করতে পারবে। চাঁদপুর জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের দেয়া তথ্য বলছে জেলায় প্রায় 1,500 নিবন্ধিত হাঁস মুরগির খামার রয়েছে। এর মধ্যে লেয়ার মুরগির খামার 184টি এবং ব্রয়লারের খামার রয়েছে 1063টি। এছাড়া কক মুরগির খামার রয়েছে 158টি। জেলায় বছরে প্রায় 30,000 টন মুরগির মাংস ও 28 কোটি পিস ডিম উৎপাদন হয়। তালহা জুবাইর, এখন চাঁদপুর। 9 বছর পর আগামীকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে 5ম সমাবর্তন, যাতে উৎসবে মেতে উঠেছে ক্যাম্পাস। ফুটিয়ে তোলা হচ্ছে জুলাই বিপ্লবের চিত্র। এটিকে দেশের ইতিহাসের সবচেয়ে বড় সমাবর্তন বলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে সমাবর্তনে বক্তা হিসেবে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতি যোগ করেছে বাড়তি মাত্রা। বাকিটা জানাবেন শোয়েব রহমান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে এখন কেবলই প্রাণের উচ্ছ্বাস। ছবি তোলা, প্রিয়জনকে ক্যাপ পরিয়ে দেয়া কিংবা বাবা মাকে গাউন পরিয়ে দেওয়ার দৃশ্য মন ভরিয়ে দেয়। 14 মে সমাবর্তনের দিন ধার্য হলেও উৎসব শুরু হয়ে গেছে আগেই। দীর্ঘ অপেক্ষার পরে সমাবর্তন, সেটা তো অবশ্যই আমাদের জন্য একটা অনেক আনন্দের বিষয়। আমাদেরকে বলতে গেলে আমরা অনেক ভাগ্যবান, কারণ আমরা রিসেন্টলি বের হয়েছি। ক্লাসমেটগুলা, জুনিয়রগুলা, সিনিয়রগুলা সবার সাথে একসাথে দেখা হচ্ছে, মনে হচ্ছে যে একটা মিলন মেলা। আজকে এসে সবাইকে দেখতে পাচ্ছি, মনে হচ্ছে সে আগের সময় ফিরে গেছি। দীর্ঘ এত বছর যে পার হয়ে গেছে, ওটা মানে ফিলিংস নাই আর কি। জুলাই পেরিয়ে বাংলাদেশ এখন নতুন স্বপ্ন দেখছে। সমাবর্তন উৎসবে তাই জুলাই বিপ্লবের ছাপ। সমাজবিজ্ঞান অনুষদ এলাকার এক দেয়ালে 3 তরুণের গ্রাফিতি, গাউন পরা, হাতে সনদ। এদের দুজন হৃদয় তরুয়া ও ফরহাদ হোসেন জুলাই আন্দোলনে রাজপথে প্রাণ দিয়েছেন। আরেকজন ফাহিম আহমেদ পলাশ ফেনীতে বন্যায় ত্রাণ দিতে গিয়ে প্রাণ হারান। বেঁচে থাকলে হয়তো এ সাহসী 3 তরুণও মাততেন প্রাণের উল্লাসে। তাই তাদের ধরে রাখতে এমন স্মৃতিচারণ। 24-এর যে গণ আন্দোলন, সেই গণ আন্দোলনে আমাদের 2জন শিক্ষার্থী শহীদ হয়েছিল। তাদেরকেও আমরা বিশ্ববিদ্যালয়ে এবারের সমাবর্তন অনুষ্ঠানে স্মরণ করছি বিশেষভাবে। গ্রাফিতিতে আমাদের 3 জন তরুণ যারা প্রাণ উৎসর্গ করেছে, তাদেরকে আমরা যে গ্রাফিতির মধ্যে এনে তাদেরকে আমরা আজকের দিনে স্মরণ করতে পারছি, এটি আমাদের জন্য আসলে একটি গর্বের বিষয়। ক্যাম্পাসের আনাচে কানাচে এখন রং বেরঙের ফুলের শোভা। জারুল, কৃষ্ণচূড়া, সোনালু ফুলের আভায় অনন্য সৌন্দর্যের ক্যাম্পাস হয়ে উঠেছে আরও প্রাণবন্ত। সেই নয়নাভিরাম ক্যাম্পাসেই সাবেক শিক্ষার্থীরা এসেছেন বহুদিন পর, যেখানে কেটেছে জীবনের শ্রেষ্ঠ সময়। আমরা যারা অনেক বছর আগে বের হয়ে গেছি, তাদের জন্য আজকের দিনটা খুবই স্মরণীয়। আমরা আসলে অনেক খুশি ক্যাম্পাসে আসতে পারে, অনেকদিন পরে আগের মানুষজনকে দেখতে পেরেছি। আরও বেশি আনন্দের এই জন্যই কারণ হচ্ছে একজন নোবেল লরেটের হাত ধরে কিন্তু আমরা এবার সমাবর্তনে আমাদের আনুষ্ঠানিক স্বীকৃতিটা পাবো। আমাদের 23,000 কনভোকেই সাথে সাথে তাদের পরিবারেরও কেউ কেউ আসতে পারে। সেই জন্য তারা যেন কনভোকেশনটা দেখতে পারে, সেজন্য বিভিন্ন পয়েন্টে ডিজিটালাইজ ওয়েতে আমরা
কনভোকেশনটাকে আমরা লাইভ প্রচার করার ব্যবস্থা করব। এই সমাবর্তনকে বিশেষ মর্যাদা দিচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আগমন। বাংলাদেশে প্রথমবার নোবেল বিজয়ী শিক্ষক কোনো সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন, যা যোগ করেছে বাড়তি উচ্ছ্বাস। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখুন youtube.com/c/এখন টিভিতে।